আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম যে আমাদের যে তোমার টোটাল ইলেকট্রন সংখ্যার যোগফল হবে 8। আচ্ছা, এরপরে দেখো গ্রুপ নির্ণয়ের পদ্ধতিতে গ্রুপ নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী সর্বশেষ কক্ষপথে এস উপশক্তি স্তর নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী সর্বশেষ কক্ষপথে এস ও পি উপশক্তি স্তর থাকলে এস ও পি উপশক্তি স্তর থাকলে তাদের গ্রুপ হবে এসওপি উপশক্তি স্তরে এসওপি উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ সংখ্যার সমষ্টির সাথে 10 যোগ। সুতরাং নিষ্ক্রিয় গ্যাসগুলোর গ্রুপ সংখ্যা হবে এসওপি এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে পূর্ণ থাকলে 8 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 18। এই যে তার মানে 18 গ্রুপে যতগুলো দেখতেছো সবাই যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তার মানে তাদের হচ্ছে এসওপি অরবিটাল পূর্ণ। তার মানে এই ব্যাখ্যাটা ভুলে যাও যে সর্বশেষ কক্ষপথে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথ পূর্ণ থাকলে সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস হয়। হ্যাঁ, এইটা সঠিক যে সর্বশেষ কক্ষপথ যদি অষ্টক নিয়ম দ্বারা মানে হচ্ছে হলো ফুলফিল থাকে বা 8টা ইলেকট্রন থাকে, তবে আমরা সেটাকে নিষ্ক্রিয় গ্যাস বলি। তাহলে দেখো 8টা ইলেকট্রন আসতেছে কোন জায়গা থেকে? এই যে এই ক্যালকুলেশন থেকে 8টা ইলেকট্রন আসতেছে, যে আমার 8টা ইলেকট্রন চলতেছে হচ্ছে তোমার এইটার উপর ভিত্তি করে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার 8টা ইলেকট্রন কাজ। আচ্ছা, এখানে এক্সেপশনালটা হচ্ছে হিলিয়াম। সো এক্সেপশন হচ্ছে এখানে হিলিয়াম। তার মানে ব্যাপারটা হচ্ছে গ্রুপ 18 এর যারা যারা আছে সবার এসওপি অরবিটাল পূর্ণ, এসওপি সরি সাবঅরবিট পূর্ণ, অরবিটাল অরবিটাল বলি বারবার, এসওপি সাবঅরবিট পূর্ণ। এসওপি সাবঅরবিট পূর্ণ থাকার জন্যই কিন্তু এটা আসলে তোমার গ্রুপ 18 এ জায়গা পাইছে। তো আগের হচ্ছে যত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা পড়ছো সেগুলো ভুলে গিয়ে আধুনিক সংখ্যা পড়ো এবং জীবনযুদ্ধে এগিয়ে থাকো। সেটা হচ্ছে যে তোমার নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের তোমার হচ্ছে কি রে, এখনই কপি করলাম, কপি করার পরে গেল কই? হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তো নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যাটা তাহলে দাঁড়াইলো নিষ্ক্রিয় গ্যাস, সুতরাং তারাই হবে যাদের হচ্ছে এসওপি সাব অরবিট পরিপূর্ণ। সো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের এসওপি উপশক্তি স্তর পরিপূর্ণ থাকে তোমার হচ্ছে ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, ব্যতিক্রম হিলিয়াম। বুঝতে পারছো? কারণ হিলিয়ামের এসওপি উপশক্তি স্তর পরিপূর্ণ থাকে না, শুধুমাত্র এস উপশক্তি স্তরটা পরিপূর্ণ থাকে, এবং বাকি সবগুলোর ক্ষেত্রে এসওপি উপশক্তি স্তর অবশ্যই পরিপূর্ণ থাকতে হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে গ্রুপ 2 এ মানে আমাদের হচ্ছে হলো গ্রুপ নাম্বার নির্ণয়ের নিয়ম 2 এর উপর কিছু কথাবার্তা। এরপরে হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3টা হচ্ছে তোমার নিয়ম হচ্ছে গ্রুপ 3 গ্রুপ নির্ণয়ের নিয়ম নাম্বার হচ্ছে 3। আচ্ছা,
So, আমরা এতক্ষণ পর্যন্ত এস আর পি দেখলাম, এখন আরো বাকি আছে হচ্ছে ডি। তো দেখো যে নিয়ম নাম্বার 3 যেটা, নিয়ম 3 সেটা হচ্ছে দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস উপশক্তি স্তর থাকে, আচ্ছা তোমরা কি তোমাদের ছাত্রের কাছ থেকে শুনে নিয়েছিলে উপশক্তি স্তর, অরবিটাল ব্যাপারগুলা? জুবাইর? জি ভাইয়া। এই যে তোমাদের বইয়ে যে অরবিটাল, অরবিট, সাব অরবিট এগুলো নিয়ে যে উল্টাপাল্টা ঘাবলা লাগানো আছে, এটা কি তোমাদের ছাত্রের কাছ থেকে ক্লিয়ার হইছো? ভাই আমাদের ক্লাস সমস্ত করি না, মানে আমাদের ক্লাসে এত ভালো টিচার তো স্যার, আসলে তিনি যা পড়ান আমরা তাই পড়ি। জিজ্ঞেস করো। আচ্ছা আলিশা, তোমাদের স্কুলে জিজ্ঞেস করো নাই? স্যার তো উপশক্তি স্তরকে অরবিটাল পড়াইছে। মানে উপশক্তি স্তর আর অরবিটাল একই পড়াইছে। তুমি মানে এক্সট্রা ভাবে আস্ক করছিলা? না স্যারকে এগুলা বললে স্যার আরো উল্টা বলে, বইয়ে যেগুলো আছে সেগুলাই পড়ো, এই জন্য আর বলিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন আচ্ছা আলিশা তো তাও সেফ জোনে গেছো, উপশক্তি স্তর অরবিটাল যেহেতু একই পড়েছে, সো অরবিটালকে উপশক্তি স্তর লিখলে অসুবিধা নেই। কিন্তু ওই যে জুবাইর, তোমরা একটু সেফ জোনে নাই, কারণ উপশক্তি স্তর সম্পূর্ণ আলাদা এবং অরবিটাল আলাদা। উপশক্তি স্তর মানে হচ্ছে শক্তি স্তরের নিচেই যেটা থাকে এসপিডিএফ, আর এসপিডিএফ কে আলাদাভাবে ভাগ করা হলে অরবিটালে 2টা ইলেকট্রনই থাকবে। এটা হচ্ছে একদম খাঁচা, মানে একবারে সাচ্চা কথা, বুঝছো? মানে হাঁচা কথা যেটাকে বলে, যে মানে সত্য কথা, আর ইউনিভার্সাল ট্রুথ, যে হচ্ছে একদম অরবিটালি, যেখানে মাত্র 2টা ইলেকট্রন একে অপরের স্পিন বিপরীত হয়ে অবস্থান করবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা তাই তো কি আচ্ছা দেখো, এস উপশক্তি স্তর থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস ও ডি উপশক্তি স্তরের ইলেকট্রনগুলোকে যোগ করলেই গ্রুপ নাম্বার পাওয়া যায়। আচ্ছা এটা মানে বুঝেছি। দেখো ফার্স্ট কথা হচ্ছে তোমার যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে, এর একটা ফার্স্ট কথা যে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস, অর্থাৎ সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এস, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস উপশক্তি স্তর থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি থাকে। আচ্ছা এটা দেখতে অনেকটা এইরকম মনে হবে, যে যদি আমি এভাবে দেখি, যে দেখো যে কি দেখা যায়, সেটা হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে
আচ্ছা, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, তার মানে সেটাকে আমি ধরলাম হচ্ছে ধরো এন, এরকম আসবে যে এন এস এক্স, আর থাকবে হচ্ছে এন মাইনাস ওয়ান ডি ওয়াই। এটা মানে বোঝাচ্ছে যে যে এক্সাম্পল যে ধরো 4s2 এবং আয়রনের জন্য দাঁড়ায় হচ্ছে ধরো 3d6, তারপরে সাপোজ ধরো হচ্ছে 3d5 4s1। সো এই দেখো, এরকম তো ইলেকট্রন বিন্যাস তোমরা দেখছো যে সর্বশেষে থাকা পসিবল আছেই, যে ইলেকট্রন আগে এস অরবিটাল মানে উপশক্তি স্তরে ঢুকছে, দেন হচ্ছে ডি তে ঢুকছে। তো এই দেখো, এই যে লাস্টের যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে 4, এবং তার ঠিক আগের শক্তি স্তর হচ্ছে 3, তার মানে কি সর্বশেষ প্রধান শক্তি স্তরের এস আর ঠিক তার আগের শক্তি স্তরের ডি এইরকম যদি পাশাপাশি থাকে, তখন তাদের ইলেকট্রনগুলোর যোগফলই হবে গ্রুপ নাম্বার। অর্থাৎ এখানে গ্রুপ নাম্বার হবে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ইলেকট্রনগুলোর যোগফল। এটার জন্য যেমন হবে তোমার 6 আর 2 8, এটার জন্য হবে 5 আর 1 6। তো আমি যদি একটা উদাহরণ দিই, এটা সবচেয়ে বেস্ট হবে। তো ধরো একটা যদি উদাহরণ দিই, যে ধরো হচ্ছে আমি কার জন্য বের করব, সাপোজ ভ্যানাডিয়ামের জন্য বের করব। সো ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, এটা আমরা সবাই জানি। তো ভ্যানাডিয়ামের এখন হচ্ছে তোমার কত হচ্ছে গ্রুপ এবং পর্যায় হয়, এটা আমরা এখন নির্ণয় করব এই নিয়মের মাধ্যমে। দেখো যে ভ্যানাডিয়াম ভি হচ্ছে 23, ভি হচ্ছে তোমার 23। এবার ভি 23 এর জন্য কি 1s2 2s2 2p6 3s2 3p6। আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখছি তখন আমরা কি দেখছি যে 3p6 এর পরে ইলেকট্রন 4s এ ঢোকে, তারপরে 3d তে ঢোকে। সো ধরো 4s আমি আগে লিখলাম যে 4s2, তারপরে হচ্ছে 3d1। তো এই যে তোমার 4s দাঁড়াও সরি 3d3 হবে, কারণ হচ্ছে 23টা। সো দেখো যে হচ্ছে 6 আর 4 10, এই 6 আর 2 8 আর 2 10, এই হচ্ছে তোমার 10 আর 10 20 আর 2 সরি 20 দুঃখিত 10 6 10 আর 3 23। সো দেখো ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে এস উপশক্তি স্তরে আছে, কিন্তু তার ঠিক আগের উপশক্তি স্তরে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটা এস উপশক্তি স্তর আছে। সর্বশেষ প্রধান শক্তি স্তর আমি যদি ওই যে গতকালকের মতো বক্স করি, যে এটা একটা তোমার হচ্ছে কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ। সো দেখো এই কক্ষপথগুলোতে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এটা 4s2, আর তার আগের কক্ষপথ হচ্ছে এইটা। তো সর্বশেষ কক্ষপথে এস উপশক্তি স্তর এবং তার ঠিক আগের শক্তি স্তরে যদি ডি উপশক্তি স্তর থাকে, তখন তাদের ইলেকট্রনগুলোর যোগফলই হবে এখানকার গ্রুপ নাম্বার। অর্থাৎ আমরা যদি সংখ্যার সাথে মিল রাখার চেষ্টা করি, যে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 4, যেখানে যদি এস উপশক্তি স্তর থাকে এস উপশক্তি স্তর আছে, এবং আগের প্রধান শক্তি স্তর হচ্ছে এইটা, এবং সেখানে যদি ডি অরবিটাল আমি লিখছি, মানে ডি উপশক্তি স্তর থাকতে হবে। এই যে ডি উপশক্তি স্তরটা আছে, তবে এস ও ডি উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তাহলে দেখো এই কন্ডিশনের সাথে কিন্তু এটা মিল আছে। তো এই কন্ডিশন আমাকে বলছে যে তোমার সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 4, বা আমি এটাকে এন ধরছি 4,
এবং এক্স এর উপরে একটা আছে 2, এটা হচ্ছে এক্স। n-1 মানে 4, 4 - 1 মানে হচ্ছে 3, 3, 3, এবং সেখানে ডি এর উপর ওয়াই আছে, এখানে ওয়াই হচ্ছে 3, তাহলে এক্স আর ওয়াই যোগ করলে গ্রুপ নাম্বার পাচ্ছি। এক্স হচ্ছে এখানে 2, ওয়াই হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা গ্রুপ নাম্বার হচ্ছে 5। কথাটা কি বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। আলিশা বুঝছো? জি ভাইয়া। রাইসা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটার পর্যায় নাম্বার তাহলে কত? পর্যায় নম্বর হবে 4, কারণ এখানে পর্যায়ে তোমার সবার শেষে 4 আছে এবং সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 4, এই জন্য 4। আচ্ছা, এখন একটু প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করি যে এই গ্রুপ নাম্বারগুলা কেন হচ্ছে এই রকম ভাবে ডিফাইন হচ্ছে। খেয়াল করো, আমরা যদি আগের আমাদের তোমার হচ্ছে পর্যায় সারণীতে যাই, পর্যায় সারণীতে দেখো তো আমরা এখানে কি কি লিখছি। ব্লক। আচ্ছা, ব্লক সম্পর্কে কি কিছু বলা হয়েছিল? ব্লক, এই ব্লক সম্পর্কে কোনো কিছু আইডিয়া দেওয়া হয়েছিল? এই যে ব্লক বলছিলাম যে সর্বশেষ, জি ভাই একটু বলছিলেন। হ্যাঁ, সর্বশেষ ইলেকট্রন যেখানে প্রবেশ করে সেটা হচ্ছে ব্লক। তো দেখো এই যে ডি ব্লক, এস ব্লক, পি ব্লক। আচ্ছা, আমরা যখন এস ব্লকের কথা চিন্তা করতেছি, দেখো তো সর্বশেষ, আচ্ছা ধরো হচ্ছে এখানে একটা হচ্ছে আমি কল্পনা করলাম যে এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে, সবাই হচ্ছে একটা একই পর্যায়ে আছে। তো একই পর্যায়ে থাকা মানে কি? এই সবগুলা মৌলের সর্বশেষ কক্ষপথ সেম, সবগুলো মৌলের সর্বশেষ কক্ষপথ বা প্রধান শক্তি স্তর একই। কারণ কি, ওটা হওয়া মানে কি, সর্বশেষ প্রধান শক্তি স্তর সবার সেম থাকা মানেই তো সবাই একই পর্যায়ে অবস্থান করবে, তাছাড়া তো কেউই একই পর্যায়ে অবস্থান করতে পারতো না। ঠিক আছে, আমি ধরে নিলাম একটা গ্রুপের সবাইকে নিয়ে আমি আলোচনা করব। তো এই পর্যায়ে সাজানো হয়েছে, এখানে এস গ্রুপ, এস ব্লককে রাখা হবে, এখানে পি ব্লককে রাখা হবে, এখানে ডি ব্লককে রাখা হবে। এখন ধরলাম যে আমাদের চতুর্থ নম্বর পর্যায়ে যেটা আছে, চতুর্থ পর্যায়ে শুরু হয়েছে তোমার পটাশিয়াম দ্বারা। সো পটাশিয়াম হচ্ছে তোমার, আমি যদি এটা হচ্ছে কপি করে নিচে নিয়ে যাই, যে হচ্ছে তোমার দেখো এখানে কি বল, ধরো আমি একটা পর্যায় নিছি, এই পর্যায়টাকে নিয়ে আমরা এখানে ক্যালকুলেট করব যে কেন হচ্ছে গ্রুপগুলার নাম্বার এইভাবে ভ্যারি করতেছে ব্লক আকারে। এটা কারণটা দেখার চেষ্টা করব। ধরো আমি 4 নাম্বার পর্যায়টা নিছি, 4 নাম্বার পর্যায়ে 4 নাম্বার পর্যায়ে যে মৌলগুলো আছে, এই 4 নাম্বার পর্যায়ের মৌলগুলোকে নিয়ে যখন আমি পর্যালোচনা করতেছি, তার মানে এইগুলোর সবগুলোর প্রধান শক্তি স্তর কত, সর্বশেষ প্রধান শক্তি স্তর কত বলো তো জুবায়ের? আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি 4। ধরো একটু আগেই বললাম যে তোমার হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন যেখানে প্রবেশ করবে সেটাই হচ্ছে আমার ব্লক নাম্বার। এখন এইখানে মজার কথা হচ্ছে এস ব্লকের মৌলগুলো বাম পাশে দেওয়া হচ্ছে। তো আমি এস ব্লকের একটা মৌল নেই, সেটা হচ্ছে ধরো 4 নাম্বার পর্যায়ের পটাশিয়াম। সো দেখো ভেরিফাই করতেছি যে পটাশিয়াম কে 90, সরি কে, হ্যাঁ 90, কে 90 এর জন্য দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে তোমার হচ্ছে 4s 1 এ প্রবেশ করবে, এবং এখানে যেহেতু ইলেকট্রন শেষ হয়েছে ও কিন্তু ডিতে প্রবেশ করে নাই। সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? এস এ প্রবেশ করছে। খেয়াল করো, সর্বশেষ ইলেকট্রন কিন্তু এস এ প্রবেশ করছে, তার মানে এটা একটা এস ব্লক মৌল, এস ব্লক মৌল। এবং তুমি খেয়াল করে দেখো যে এখানে আমি যখন এদেরকে কক্ষপথ অনুযায়ী আলাদা আলাদা করতেছি, এটা হচ্ছে প্রথম কক্ষপথ,
এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তোমার তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। এখন সর্বশেষ কক্ষপথ যত হবে পর্যায় তত হবে। পর্যায় হচ্ছে 4, পর্যায় হইল 4, সাথে তোমার গ্রুপ হবে আমাদের রুলস নাম্বার 1 অনুযায়ী সর্বশেষ প্রধান শক্তি স্তরে শুধুমাত্র যদি একটা উপশক্তি স্তর এস থাকে তাহলে ওই এস এর ইলেকট্রন সংখ্যায় হবে তার গ্রুপ নাম্বার, তার মানে এখানে গ্রুপ হবে 1। দেখো তো অটোমেটিক্যালি যারা এস ব্লকের মৌল বা যারা হচ্ছে যাদের সর্বশেষ কক্ষপথে এস থাকে বা যাদের সর্বশেষ ইলেকট্রন এক্স মানে এস উপশক্তি স্তরে প্রবেশ করে তারা সবাই কোথায় অবস্থান করতেছে? বাম নাম্বারে অবস্থান করতেছে। এই যে বামে এখানে যারা যারা আছে সবার ইলেকট্রন বিন্যাস তুমি এরকম দেখবা যে সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র একটাই ইলেকট্রন আছে, সরি মানে একটা উপশক্তি স্তর আছে যেটা হচ্ছে এস। কথাটা বুঝতে পারছো? এরপরে ধরো আমি ম্যাঙ্গানিজ নিয়ে কথা বলবো। ধরো ম্যাঙ্গানিজের ইলেকট্রন, ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের 25 নাম্বার মৌল। এখন দেখো এটা 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 4s2 3d5। এখন মনে হইতে পারে যেটা সর্বশেষ ইলেকট্রন এসে ঢুকছে, না, এসে তো পরিপূর্ণ হয়ে ইলেকট্রন প্রবেশ করছে ডিতে, এবং ডিতে প্রবেশ করার কারণেই কিন্তু এখানে এখন অপূর্ণ অবস্থায় আছে ডি, এবং আরো প্রবেশ করবে। এখন যদি তুমি সর্বশেষ আরো কয়েকটা ইলেকট্রন নিয়ে এসো ওরা কোথায় প্রবেশ করবে? ডিতে। তার মানে এখানে সর্বশেষ কক্ষপথ 4 বা 4s বা সর্বশেষ উপশক্তি স্তর 4s হইল সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3d তে প্রবেশ করছে। তার মানে এটা হচ্ছে তোমার 1s2, তারপর হচ্ছে এটা 2s2 2p6, তারপর এটা হচ্ছে তোমার 3s2 3p6 3d5, দেন হচ্ছে তোমার 4s2। সো এই হচ্ছে তোমাদের এটা মনে করো যে ইলেকট্রন বিন্যাস। তো এখানে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? ডিতে। সর্বশেষ ইলেকট্রন এখানে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন এখানে প্রবেশ করে। তার মানে এটা হচ্ছে ডি ব্লক, ডি ব্লক। এখন এটার পর্যায়ে দেখো 4ই থাকবে, কিন্তু গ্রুপ নাম্বার হবে রুলস নাম্বার 3 অনুযায়ী সর্বশেষ কক্ষপথে যদি উপশক্তি স্তর এস থাকে এবং তার পূর্ববর্তী মানে শক্তি স্তরে যদি ডি উপশক্তি স্তর থাকে তাহলে ডি উপশক্তি স্তর এবং এস উপশক্তি স্তরের ইলেকট্রন গুলোর যোগফলই হবে তার গ্রুপ নাম্বার। তবে এখানে হবে 5 + 2 = 7 গ্রুপ। তার মানে দেখো পর্যায় সারণীর এটা এখানে চলে আসলো, ডি ব্লক হওয়ার কারণে এটা এখানে চলে আসলো 7 গ্রুপে। 7 গ্রুপ, একটা পাইলাম 1, একটা 7। তো দেখো আমি চিন্তা করে দেখো যে যখন এসটা নিছি তখন, যখন ভালো করে চিন্তা করো, যখন আমি পটাশিয়াম নিছি এখানে কোনো ডি অরবিটাল ছিল? কোনো ডি অরবিটাল ছিল না, এই জন্য সরাসরি ও এখানে অবস্থান করে ফেলছে। যখন ডি অরবিটাল আসছে বা ডি ব্লক মৌলটা নিছি, এই ঘর এই ঘর এই ঘর এই ঘর এই ঘর এই ঘর অতিক্রম করে তারপর এখানে আসা লাগছে। তার মানে অবশ্যই এখানে এস পূর্ণ থাকবে, তারপরে ডি এরও কয়েকটা ইলেকট্রন পূর্ণ থাকবে এবং তারপরে গিয়ে এখানে আসবে। এবং দেখো খেয়াল করে দেখো, যদি অনুরূপভাবে এই ডি অরবিটাল না থাকতো তাহলে কিন্তু জাস্ট 4s2 হয়ে এটা এখানে অবস্থান করত। কিন্তু 4s2 যখন হয়েছে তার মানে এ অলরেডি এই দুটা ঘর অতিক্রম করে ফেলছে, কারণ এটা এস ব্লকের ঘর। এবং যখন 4s2 হয়েছে তার মানে এই দুটা ইলেকট্রন এই দুটা ঘর অতিক্রম করছে। এরপরে যখন D5 আসলো, এই দুটো ঘর অতিক্রম করার পরে 1 2 3 4 5, দেখো তো এই যে 2 আর এই যে 5, এই দুটো মিলে টোটাল 7টা ইলেকট্রন বা 7টা গ্রুপ সে অতিক্রম করছে। এই জন্যই এই রুলসটা 5 + 2 হয়েছে, মানে ডি এবং এস
সবগুলো ইলেকট্রনের যোগফল করতে হবে। যোগফলটা কেন করতে হবে? সিম্পল, কারণ আমাকে তো এস অতিক্রম করে তারপরে তো ডি তে প্রবেশ করতে হবে। এই যে আমার এসটা অতিক্রম করা লাগতেছে পর্যায় সারণীতে, এই এস অতিক্রম করার জন্য আমার এখানে এস এর ইলেকট্রন গুলা যোগ করতে হচ্ছে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আলিশা তুমি বুঝতে পারছো যে কেন আমরা এই 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 সূত্র পড়তেছি? জি ভাইয়া। রাইসা বুঝতে পারছো যে কেন আমরা এস আর ডি যোগ করতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরো আমি আরেকটা যদি মৌল নেই পি ব্লকের জন্য, 4 নাম্বার গ্রুপ, 4 নাম্বার পর্যায়ে পি নাম্বার হচ্ছে মৌলটা নিচ্ছি। তো দেখো, ধরলাম আমি নিলাম হচ্ছে তোমার আর্সেনিক, সাপোজ আর্সেনিক নিলাম। আর্সেনিকের ইলেকট্রন, আর্সেনিক হচ্ছে তোমার 33 নাম্বার ইলেকট্রন। আর্সেনিক হচ্ছে তোমার 33 নাম্বার ইলেকট্রন বিন্যাস। তো এটা দেখো 1s2, দেন আসছে হচ্ছে 2s2, তারপর 2p6, 3s2, 3p6, 3p6 এর পরে 4s2 ঢুকবে। তো টোটাল কয়টা ইলেকট্রন হয়ে গেল? এখানে 10টা 10টা 20টা। আমার হাতে আরো 33টা ইলেকট্রন বাকি আছে, তার মানে 3d10 ফুলফিল করবে, তারপরে 4p তোমার হচ্ছে 3 তে যাবে। এবার তুমি খেয়াল করো, এইখানে আমার ব্লক কত, ব্লক ব্লক চিন্তা করো, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? এই 4p তে প্রবেশ করছে। যেহেতু এটা অপূর্ণ আছে, দেখো অপূর্ণ মানে ধরতে পারো যে এখানেই প্রবেশ করছে। আবার ইলেকট্রন বিন্যাস তুমি যদি একটা পর একটা লিখে লিখে আসো, তুমি খেয়াল করতে পারবা যে এখানে প্রবেশ করছে, তার মানে এটা হচ্ছে একটা পি ব্লকের মৌল। এটা হচ্ছে পি ব্লকের মৌল, এটা হচ্ছে পি ব্লক, সর্বশেষ ইলেকট্রন, এই জন্য এটা পি ব্লক। আচ্ছা, পি ব্লক মৌল বুঝলাম। এখন এখানে পি ব্লকের ক্ষেত্রে কি বলছে? যে সর্বশেষ কক্ষপথে যদি এস ও পি উভয় অরবিট, মানে তোমার হচ্ছে হলো সাব অরবিট থাকে, তাহলে ওই এস ও পি এর সাথে আরো 10 যোগ করতে হবে। কেন করলাম? কেন? ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবো, খেয়াল করো, আমি বুঝাচ্ছি। না বুঝতে পারলাম, আমি বুঝাচ্ছি। ফোর পি থ্রি, দুঃখিত, 4s আর 4p তো একই। আচ্ছা দেখো, তো সর্বশেষ কক্ষপথে এস ও পি আছে, এই জন্য এটা গ্রুপ নাম্বার হবে গ্রুপ নাম্বার রুলস 2 অনুযায়ী, যে পি ব্লকের ক্ষেত্রে এস প্লাস পি প্লাস 10 এর ইলেকট্রন সংখ্যা মানে 3 প্লাস 2 প্লাস 5 10 ইকুয়াল টু 15। এটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। গ্রুপ 15 পর্যায় 4। খেয়াল করো কেন গ্রুপ 15 পর্যায় 4 হলো। 4 তো এটা সিম্পল, যে সর্বশেষ কক্ষপথ 4, এই জন্য 4। কিন্তু গ্রুপের ক্ষেত্রে আমরা কেন 10 যোগ করলাম, এস আর পি যোগ করলাম? আচ্ছা, এটা হচ্ছে পি ব্লক মৌল। তুমি পর্যায় সারণীতে খেয়াল করো তো পি ব্লক মৌলটা কোথায় অবস্থান করতেছে? এখানে। তো পি ব্লকে আসতে হইলে আমাকে এস পাড়ি দিতে হবে, তারপরে ডি অংশটুকু পাড়ি দিতে হবে, তারপরে পিতে আসতে হবে। তাহলে এখানে দেখো তো, আমার এই এস এর জন্য 2, সেই অংশটুকু আমি পাড়ি দিছি, এইটুকু অংশ আমার পাড়ি দেওয়া ডান। এখন ডি অংশটুকুর জন্য দেখো এখানে D10 অলরেডি বসে আছে, তার মানে D10 অংশটুকু আমি পাড়ি দিয়ে 10টা ঘর অতিক্রম করছি। এই 10টা ঘর অতিক্রম করার জন্য স্পেশালি এখানে 10 লেখা হয়। এখন কেন এখানে ডি এর ইলেকট্রন সংখ্যা নেয় নাই? কারণ দেখো তো, উপরে যে মৌলগুলো আছে এদের ক্ষেত্রে কোনো ডি আছে? এদের ক্ষেত্রে তো কোনো ডি এর এক্সিস্টেন্সই নাই, কিন্তু তাও তো এই ঘরগুলো পাড়ি দেওয়া লাগবে। সো এই ঘরগুলো যেহেতু পাড়ি দেওয়া লাগবে, তাদের ডি অরবিটাল নাই, এই জন্য এটা সার্বজনীনভাবে ধরেই নেওয়া হয় যে এইটুকু অংশ পাড়ি দেওয়ার জন্য এটাকে 10 ধরে কল্পনা করা হয়। তাহলে এখানটুকুর জন্য আমার এস এর ইলেকট্রন সংখ্যা আসলো এই দুটো ঘর অতিক্রম করার জন্য 10 যোগ করা হয়েছে এক্সট্রা ভাবে, হচ্ছে তোমার এই ডি অরবিটাল মানে ডি উপশক্তি স্তরটুকু অতিক্রম করার জন্য, আর বাকি পি ইলেকট্রন যোগ করা হয়েছে এইটুকু ঘরে প্রবেশ করার জন্য। এই জন্য এটার মান হয়েছে এস প্লাস পি প্লাস 10। কথাটা বুঝতে পারছো সবাই? এই বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আলিশা বুঝতে পারছো?
আলিশা তুমি কি বুঝতে ভাইয়া, পারছো? না, হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় বুঝি নাই বলো। যে 3টা কি কেন যোগ করলো? আচ্ছা ধরো, খেয়াল করো, এই যে আমি যে তার জন্য পর্যায় নাম্বারটা বের করছি, এটার পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 15। তো গ্রুপ 15 আসছে কই থেকে? এস এর 2, পি এর 3 আর ডি এর 10। এস এখানে 2টা ইলেকট্রন আছে, পি এর এখানে 3টে ইলেকট্রন আছে, এইটাই হচ্ছে আমার এসপি। আচ্ছা, কিন্তু ইলেকট্রন সবার শেষে কোথায় প্রবেশ করছে? পি অরবিটালে, মানে পি সাব অরবিটে। তার মানে এটা একটা কি ব্লক মৌল? পি ব্লক মৌল। তার মানে এটার অবস্থান অবশ্যই এখানে থাকা বাধ্যতামূলক। এখানে আসতে হইলে আমাকে দেখো তো, এস যে আমার এস সাব অরবিটের জন্য যেটুকু গ্রুপ মেনটেন করা দরকার, ওটা কি আমাকে পাড়ি দিতে হবে না? ওইটুকু পাড়ি দেওয়ার জন্য আমার এই 2টা ইলেকট্রন সাহায্য করছে। এস এর 2টা ইলেকট্রন সেটা এটাকে ফুলফিল করে ফেলছে। এখন এইটুকু ঘর যাওয়ার জন্য আমাকে এই 3টে ইলেকট্রন সাহায্য করবে, যে এখানে একটা ঘর 1 2 3, আর এটা তো অলরেডি কভার হয়ে গেছে এস এর জন্য, এস 2টা ইলেকট্রন কভার করে ফেলছে। এখন মাঝখানে তো একটা রাস্তা আছে, এই রাস্তা তো অতিক্রম করা লাগবে, তারপরে তো আমি পি ব্লকে ঢুকতে পারবো। এই রাস্তা অতিক্রম করতে হইলে আমার কয়টা গ্রুপ নাম্বার পাড়ি দিতে হবে? দেখো, এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ, তারপরে 3 থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত কিন্তু আমাকে ফাঁকা দিয়ে যাইতে হবে, কারণ এখানে পি ঢুকতেই পারবে না, কারণ পি এখানে পি ব্লকের জন্য এটা জায়গা না, পি ব্লককে যাইতে হবে এখানে। তো এই যে এই রাস্তাটা অতিক্রম করার জন্য, এই রাস্তা অতিক্রম করার জন্য এখানে 10 যোগ করে দিতে হবে। তো যখন 10 যোগ করছি, তার মানে এস এর 2টা ইলেকট্রন, এই 10 যোগ করে আমি এখানে পৌঁছাই গেছি, পি পর্যন্ত আমি পৌঁছাই গেছি। তো এই যে পি পর্যন্ত আমি যখন পৌঁছাইলাম, তারপরে আমার পি এর যে 3টে ইলেকট্রন আছে সেটা ডিসাইড করবে কোথায় গিয়ে আমাকে থামতে হবে। 1 2 3, তার মানে দেখো এস এর 2টা ইলেকট্রন কভার করে ফেলছে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার গ্রুপ কভার, 10 পর্যন্ত 10টা আরো কভার করছে, তার মানে 12 নাম্বার কভার। তারপরে 3টে ইলেকট্রন আছে, তার মানে এটা 13, এটা 14, এটা 15। এই যে 15 নাম্বার গ্রুপটাই হবে তাহলে ওই মৌলের কাঙ্ক্ষিত স্থান। বুঝতে পারছো আলিশা এবার? জি ভাইয়া। আচ্ছা রাইসা, তুমি কি বুঝছো কেন এইভাবে সবকিছু হিসাব করা হয়? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আরেকটা রুলস আছে, এটা তোমাদের এখানে লেখা নাই এবং এটা তোমাদেরকে কখনো দিবেও না, সেটা হচ্ছে এফ ব্লকের জন্য। মানে হচ্ছে এফ কিন্তু আমরা এখানে দেখিনি নাই, কারণ এফ অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট গ্রুপ। সো ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট গ্রুপ যেহেতু ওটা, এই জন্য ওখানে তোমার এফ মৌল আসলে ওটা অবশ্যই ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট গ্রুপেরই হয়ে যাবে, এই জন্য ওটা নিয়ে আর আলাদাভাবে চিন্তা করা হয়নি। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তো আমাদের গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার আলোচনা করা হইলো, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা এতটাই ইম্পর্টেন্ট যে এইটার উপরেই মনে করো যে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে। আচ্ছা, তো তোমরা আমাকে একটু জাস্ট বলো তো, কপার, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, পটাশিয়াম আর আর্গন, এই 5টা একটু এখনই করে দাও, কারণ তোমাদের এই জায়গাতে কোনো লাভ নেই। দেখি তোমরা বুঝছো কিনা। এবং এখনই তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠাবা। এটা হচ্ছে CW, সময় 5 মিনিট, পর্যায় সারণীতে অবস্থান। খাতা উল্টাইতে পারবো, অসুবিধা নাই, কিন্তু বুঝে করো। এগুলা করে আপনাকে দিব। হ্যাঁ, ছবি তুলে পাঠাও হোয়াটসঅ্যাপে।
মামুন তুই নাকি রোদ্দুরে বলছিস আমি পড়ছি, তুই আমি নাকি পড়ে শেষ করছি, রোদ্দুরে তো আসে বলতেছি। কি অবস্থা তোমাদের? পেন্ডিং। পারতিছো? জি। হ্যাঁ পাঠাইছি। ওকে দেখতেছি। রাইসা ঠিক আছে, কিন্তু তো মানে মুখে মুখে করছে হয়তো, কিন্তু ওই রাফ সহ দেখালে ভালো হতো যে এস প্লাস পি বা এরকম ভাবে। এস প্লাস ডি, হ্যাঁ জুবাইর দেখতেছি। ক্রোমিয়াম হচ্ছে তোমার
5 আর 6। ঠিক আছে, আলিশা তোমারটা কোথায়? হ্যালো। ভাইয়া আমারটা দেখছেন? হ্যাঁ দেখছি, ঠিক আছে। হ্যালো আলিশা, তুমি কি পাঠাচ্ছ, করতেছো? দিছি ভাইয়া। আচ্ছা পাইছি। ঠিক আছে, ওকে, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো, আহ, আমরা এখন বুঝবো যে কেনই হচ্ছে আমরা একটা বোল্ড করে লাইন লিখছিলাম এমসিকিউ এর জন্য, যে আধুনিক পর্যায় সারণীর মূলনীতি হলো ইলেকট্রন বিন্যাস। তো এটা এখন আমরা একটু স্টার্টিংটা করব, যে তোমার হচ্ছে কেনই বা হচ্ছে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল নীতি। আচ্ছা, একটু আগে যখন আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা করছি, বুঝছো, যখন নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা করছি, সবগুলো লাস্টে কত ছিল দেখো তো, তোমার এস আর পি ফুলফিল ছিল। তার মানে সবগুলা শেষ কক্ষপথগুলোর ইলেকট্রন বিন্যাস কি সেম না? মানে একটা গ্রুপের জন্য খেয়াল করো তো, অবশ্যই সেম হবে। সে যে ধরো 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 যে এরকম, যে সাপোজ বলা হইলো যে সাপোজ বললাম যে তোমার একটা গ্রুপ ধরলাম যে গ্রুপ 1। আমরা এখানে চেক দিচ্ছি যে আসলে কেনই বা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূলনীতি, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূলনীতি। আচ্ছা, তুমি যদি খেয়াল করো যে ইলেকট্রন বিন্যাসের উপরে কি ডিপেন্ড করে, রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে সবকিছু, ধরলাম যে একটা রাসায়নিক বিক্রিয়ার কথা আমি চিন্তা করতেছি, সে ধরো যে রাসায়নিক বিক্রিয়ার উপর ডিপেন্ড করে একটা পর্যায় সারণী গঠন করা হয়। যে ধরো ইলেকট্রন বিন্যাসী নির্ধারণ করে কোনটি কোন মৌলের যোজনী কেমন, যোজনী কত, কিংবা রাসায়নিক ধর্ম কেমন হবে। এখন সে যে কোনো একটা একাধিক মৌলের ইলেকট্রন বিন্যাস একই বা লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাস একই, তাহলে তার মানে দেখো তাদের যে মৌলের যোজনী বা রাসায়নিক যে ধর্ম এগুলো মোটামুটি সেম হবে, ঠিক না? যে তাহলে ধরো যে কোনো একাধিক মৌলের তোমার হচ্ছে রাসায়নিক একাধিক মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস একই হলে তাদের রাসায়নিক ধর্ম সেম হবে। এখন একটা গ্রুপের কথা চিন্তা করো, এটা কালকে আমরা হচ্ছে হইলো গ্রুপের পুরো ব্যাখ্যা সহ পড়বো, বাট তুমি যদি খেয়াল করো যে একটা গ্রুপের কোন গ্রুপের
সকল, আচ্ছা কোনো না, একটি গ্রুপের সকল মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস মোটামুটি মানে মোটামুটি না, একদম একই হওয়ার কারণে তাদের রাসায়নিক ধর্ম একই। রাসায়নিক ধর্ম বুঝতে পারছো? তার মানে কোন একটা গ্রুপের, আমি ফার্স্ট থেকে বলতেছিলাম না যে গ্রুপে, কোন একটা গ্রুপের ক্ষেত্রে তার মৌলগুলো একই রকম পর্যায়ভিত্তিক ধর্ম বা ধর্ম তারা হচ্ছে প্রদর্শন করে। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসগুলা একদম হুবহু সেম হয়। সো একটা গ্রুপের উদাহরণ আমরা কালকে দেখব এবং দেখাবো যে হচ্ছে গ্রুপ ওয়ানে দেখবো যে সর্বশেষ কক্ষপথে সবারই এস এর উপরে একটা করে ওয়ান আসছে। তো সবারই যদি এস এর উপর একটা করে ইলেকট্রন এক থাকে, তার মানে এস এর উপর একটা ইলেকট্রন যে ইফেক্ট বা যেরকম রাসায়নিক বিক্রিয়া করবে, যে কোনো সর্বশেষ কক্ষপথের এস এর উপর একটা ইলেকট্রন ওই একই আচরণ প্রদর্শন করবে। এই জন্য আর কি একটা গ্রুপের সকল মৌলের রাসায়নিক ধর্ম একই থাকে। বোঝা গেল পুরো জিনিসটা? জি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছো আজকে সম্পূর্ণটুকু? মানে আজকে কিন্তু একটা হেভি কনসেপ্ট হয়েছে যে কেন হচ্ছে এস প্লাস পি প্লাস 10 যোগ করা হচ্ছে, বা ডি এর সাথে কেন হচ্ছে এস ডি যোগ করা হচ্ছে, এবং এসপি হইলে কেনই বা 10 যোগ করা হচ্ছে। এই সকল বিষয়ে যে বেসিক, এটা আসলে তোমাদের বইও নাই, ইভেন আমাকেও কেউ দেয় নাই। পরবর্তীতে আমি এটা আসলে নিজে নিজেই বুঝছি, এটা হচ্ছে মেন কথা। সো এটা তোমাদেরকে বললাম। সো এটা একটা হেভি কনসেপ্ট ছিল। সো এটা যতটা ইজিলি বুঝাইছি, এটা আসলে এতটা ইজি না। তো মানে সত্যি কথা, এটার পিছনে লজিকটা আছে। সো এই লজিকটা কেউ বুঝাই নাই, বাট তোমাদেরকে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। তো ভাইয়া বলো। কেমিস্ট্রি প্রশ্নে যে 3 নাম্বার প্রশ্নটা ছিল না, ওইখানে মৌলটা কি হবে? আচ্ছা আমি তো, আচ্ছা দাও দেখি, কোশ্চেন নেই তো আমার কাছে নাই। আচ্ছা কোশ্চেনটা বলো তো। n-1 সামথিং কিছু ছিল। আচ্ছা দাও, আমার কাছে আই গেস আছে। এক মিনিট। আচ্ছা দাও, আমি তাহলে স্ক্রিন অফ করে দিচ্ছি, অসুবিধা নেই, আমি বলতেছি।